হ্যালো ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে তোমাদের সাথে নবম-দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আর্থিক বিবরণী অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক সমাধান আলোচনা করব। তো চলো শুরু করি। তোমাদেরকে 4 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। চলো প্রথমে প্রশ্নটা দেখি। প্রিয়ন্তী এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। তাহলে হিসাবকাল শেষ হচ্ছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে, আর এই তারিখে আমরা তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করব। রেওয়া মিলের আইটেমগুলো একটু দেখি। মূলধন, মালিকানা সত্ত্ব বিবরণীতে বসবে বিক্রিত পণ্যের ব্যয়। এতদিন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতাম, কিন্তু আজকের এই প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়ের পুরো অ্যামাউন্টটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। সম্পূর্ণ মজুত পণ্য 58,000 টাকা। দেখো, সমাপনী মজুত পণ্য সবসময় আমরা সমন্বয় দেখতাম, আজকে রেওয়া মিলের মধ্যেই দেখতে পাচ্ছি। রেওয়া মিলের একটা রোজ তোমরা জানো, যখন বিক্রিত পণ্যের ব্যয় বা মোট মুনাফা দেওয়া থাকবে তখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে, সেটা এখানেও আমরা দেখতে পেলাম। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে আছে, সেজন্য সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে নেই। তার মানে এখানে আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে দেখতে পাবো না রেওয়া মিলে। যাই হোক, সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ, এটা কিন্তু আর বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যাবে না, কারণ বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ গিয়েই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে গেছে অলরেডি। তাহলে সমাপনী মজুত এটা হচ্ছে চলতি সম্পদের অংশ। বিক্রয়, নেট বিক্রয় নির্ণয় যাবে 10% বিনিয়োগ সম্পত্তি, বেতন ও সম্মানী, পরিচালন ব্যয়, প্রশিক্ষণ ভাতা, পরিচালন ব্যয়, আসবাবপত্র, স্থায়ী সম্পদ, কমিশন। দুইটা, একটা ডেবিটে ক্রেডিটে। ডেবিট রেটটা হচ্ছে প্রদত্ত কমিশন, ক্রেডিট রেটটা হচ্ছে প্রাপ্ত কমিশন। প্রাপ্ত বাট্টা এটা হচ্ছে অন্যান্য আয়ে বসবে। আচ্ছা, কমিশনের ব্যাপারটা দেখো, প্রদত্ত কমিশন যেটা সেটা হচ্ছে পরিচালন ব্যয়ে, আর প্রাপ্ত কমিশনটা বসবে অন্যান্য আয়ে। বিবিধ পাওনাদার চলতি দায়। রেওয়া মিলের আইটেমগুলো দেখে ফেললাম, এবার আমরা একটু সমন্বয়গুলো পড়ে কার কার সাথে সমন্বয় করতে হবে, যোগ বিয়োগ সেটা মার্ক করে ফেলবো। 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে, তার মানে বেতন ও সম্মানীর সাথে একটা সমন্বয় হবে বকেয়া। কত টাকা সেটা আমরা কীভাবে বের করব, অঙ্ক সমাধানের সময় দেখাবো। আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে, তার মানে আসবাবপত্রের সাথে একটা অবচয়ের সমন্বয় করতে হবে। প্রাপ্য কমিশন 4,000 টাকা, হিসাবভুক্ত হয়নি, মানে প্রাপ্য মানে হচ্ছে আয়ের বকেয়া। তার মানে কমিশন, অবশ্যই প্রাপ্ত কমিশনের সাথে এই বকেয়াটা সমন্বয় করতে হবে। তাহলে কমিশনের সাথে একটা সমন্বয়, এটা কোনটার সাথে? প্রাপ্ত কমিশনের সাথে, প্রদত্ত কমিশনের সাথে না। কতে আমাদের কি করতে বলেছে দেখি। উপরোক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। এই অঙ্কে আমরা মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করব কীভাবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে করে ফেলব। এখানে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বিস্তারিত করতে হবে না, বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে অ্যামাউন্টটা দেওয়াই আছে। খতে বলেছে মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। গতে বলেছে নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তার মানে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী পুরো অংশটাই করে দেখাতে হবে। চলো তাহলে শুরু করি। দেখো, তাহলে আমরা রেওয়া মিলের আইটেমগুলো কীভাবে তুলে ফেলি। মূলধন 1,48,000 টাকা, মূলধন বসবে মালিকানা সত্ত্ব বিবরণীতে। মূলধন 1 লক্ষ, মূলধনের টাকাটা সেকেন্ড কলামে লিখতে হবে সবসময়। বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা নির্ণয়ে আমরা লিখব নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, একটু নিচে করে লিখলাম কারণ উপরে বিক্রয় লিখতে হবে, সেখান থেকে তো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমাদের মোট মুনাফাটা বের করতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা কত দেখো, 1,52,000 টাকা, এটা বাদ যাবে। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য 58,000 টাকা, সেকেন্ড কলামে লিখতে হবে। বিক্রয় 3,25,000 টাকা, বিক্রয়ের সাথে আর কোনো কাজ নেই,
তাই বিক্রয়টায় মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয়ে আমরা লিখে ফেলব ক অংশে 3,25,000। এরপরে দেখো 10% বিনিয়োগ। তো এটা আমাদের জন্য হচ্ছে বিনিয়োগ সম্পদ। বিনিয়োগের আন্ডারে লিখে ফেলব 10% বিনিয়োগ। আর এই টাকাটা সরাসরি থার্ড কলামে লিখতে হবে, 1,20,000 টাকা। বেতন ও সম্মানী 72,000 টাকা, এটা বসবে পরিচালন ব্যয়ের আন্ডারে। বেতন ও সম্মানের সাথে একটা সমন্বয়ও আছে, তাই ফার্স্ট কলামে লিখবো আমরা টাকাটা। বেতন ও সম্মানের পরিমাণ হচ্ছে যে 72,000 টাকা। একটা সমন্বয়ে জায়গা রেখে দিলাম। এরপরে দেখো প্রশিক্ষণ ভাতা, এটাও পরিচালন ব্যয়ের আন্ডারে বসবে। এটার সাথে কোনো সমন্বয় নেই, তাই সেকেন্ড কলাম। টাকার পরিমাণ হচ্ছে 18,800 টাকা। তারপরে দেখো আসবাবপত্র, এটা হচ্ছে স্থায়ী সম্পদ এবং এটার সাথে সমন্বয় আছে। আসবাবপত্র যেহেতু সমন্বয় আছে আর একটা আইটেম, তাই সমন্বয়ের কাজটা সেকেন্ড কলামে করতে হবে। আসবাবপত্রের পরে কমিশনের 2টা টাকা দেওয়া আছে, একটা ডেবিটে একটা ক্রেডিটে। ডেবিটেরটা হচ্ছে প্রদত্ত কমিশন আর প্রদত্ত কমিশন হচ্ছে পরিচালন ব্যয়। এবং সমন্বয়ের দায় একটা দেখতে পাচ্ছি, সেই সমন্বয়টা কিন্তু প্রাপ্ত কমিশনের সাথে সমন্বয়টা হবে, প্রদত্ত কমিশনের সাথে কোনো সমন্বয় নেই, তাই সেকেন্ড কলাম। এরপরে দেখো প্রাপ্ত কমিশন 4,000 টাকা, এটা হচ্ছে অন্যান্য আয়ে বসবে এবং এটার সাথে একটা সমন্বয় আছে। প্রাপ্ত কমিশন যেহেতু সমন্বয় আছে, তাই টাকাটা ফার্স্ট কলামে লিখব। এরপরে আছে প্রাপ্ত বাট্টা, এটাও অন্যান্য আয়ের অংশ। প্রাপ্ত বাট্টা প্রাপ্ত বাট্টার পরিমাণ হচ্ছে 11,000 টাকা। এটার সাথে কোনো সমন্বয় নেই, তাই সেকেন্ড কলামে। এরপরে আছে বিবিধ পাওনাদার 40,000, এটা হচ্ছে চলতি দায়ে বসবে। পাওনাদার পাওনাদারের পরিমাণ 40,000, সমন্বয় নেই, সেকেন্ড কলাম। আমাদের র্যামের আইটেমগুলো তোলা শেষ, এবার আমরা একে একে সমন্বয়ের কাজটা শেষ করব। দেখো সমন্বয়গুলো। 1 নম্বর সমন্বয় হচ্ছে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বেতন ও সম্মানী বকেয়া আছে 4 মাস। এগুলো সাধারণত 12 মাসের অঙ্ক। আচ্ছা, 4 মাসের যদি বকেয়া থাকে তাহলে দেওয়া হয়েছে কয় মাস? তার মানে প্রদান হয়েছে 8 মাসের। এখানে বেতন ও সম্মানী যেটা, তার মানে এটা প্রদত্ত বেতন ও সম্মানী, আর এই 72,000 টাকা তার মানে হচ্ছে 8 মাসের টাকা। সো এই 72,000কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আমি 1 মাসেরটা পেয়ে যাব। আর আমার লাগবে কয় মাসের? 4 মাসের বকেয়া, তাই আমি 4 দিয়ে গুণ করে 4 মাসের বকেয়া টাকাটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম? এই 72,000 টাকা 8 মাসের টাকা। কীভাবে বুঝলাম? কারণ এটা হচ্ছে 1 বছরের অঙ্ক হয়, সেখান থেকে 4 মাসের যদি বকেয়া থাকে তাহলে প্রদান করা হয়েছে 8 মাসের। সে 8 মাসের 72,000কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি, 72,000 ভাগ 8, তাহলে আমরা 1 মাসের পেয়ে গেলাম। আমার লাগবে 4 মাসের, সেই জন্য 4 দিয়ে গুণ, তাহলে 4 মাসের বকেয়ার পরিমাণ হচ্ছে 36,000। তাহলে বকেয়া 4 মাসের টাকাটা কীভাবে বের করলাম?
আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো বকেয়া বললে এটা যোগ করতে হবে, তাই বেতন ও সম্মান এটা বকেয়া বলে আমরা যোগ করব। কত টাকা বের করেছি? টাকার পরিমাণ হচ্ছে যে 36,000। তাহলে 72,000-এর সাথে এই 36,000টা যোগ করে দাও। 1,08,000 টাকা হচ্ছে আমার এই বছরের বেতন ও সম্মানী। আচ্ছা, বেতন ও সম্মানী হচ্ছে আমাদের জন্য ব্যয়, আর ব্যয়ের বকেয়া হলে আমাদের জন্য দায় হয়ে যাবে। মানে এই টাকাটা আমরা পরিশোধ করিনি, টাকাটা আমাদের কাছ থেকে পাবে, তাহলে এটা আমাদের জন্য দায়। সো চলতি দায় লিখতে হবে বকেয়া বেতন ও সম্মানী। টাকার পরিমাণ 36,000। 1 নম্বর সমন্বয়টা শেষ করলাম। 2 নম্বর সমন্বয়, আসবাবপত্রের উপর 10% অবচয়। তো অবচয়ের কারণে আসবাবপত্রের মূল্য কমবে, সেজন্য আসবাবপত্র থেকে বাদ যাবে পুঞ্জীবিত অবচয় 10%। 1 লাখের উপরে 10%, তার মানে 10,000। এখানে চলে যাবে 90,000। আচ্ছা, অবচয় আবার আমাদের জন্য ব্যয়, পরিচালন ব্যয়ে বসবে আসবাবপত্রের অবচয় 10,000। প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। প্রাপ্য কমিশন মানে হচ্ছে আমরা এই কমিশনের টাকা এখনও পাই নাই, তার মানে প্রাপ্ত কমিশনের টাকা কিছু বকেয়া আছে, সেজন্য আমরা প্রাপ্ত কমিশনের সাথে গিয়ে যোগ করব বকেয়া বা প্রাপ্য বলে 4,000 টাকা। তাহলে এখানে চলে গেল 8,000। কমিশন আমাদের জন্য আয়, আর প্রাপ্য বা বকেয়া একই কথা, তার মানে আয়ের বকেয়া, আর আয়ের বকেয়া হলে সম্পদ। তাহলে চলতি সম্পদে লিখব প্রাপ্য কমিশন 4,000 টাকা। সমন্বয়ের কাজটা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা আর কোনো লুকানো সমন্বয় আছে কিনা একটু দেখব। হ্যাঁ, 10% বিনিয়োগ এখানে একটা দেখা যাচ্ছে, তার মানে এই বিনিয়োগের উপরে সুদটা আমাদের নির্ণয় করে হিসাবভুক্ত করতে হবে। দেখো, আমার বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা এবং এটার উপর 10% সুদ ধরতে হবে, তার মানে 1,20,000 গুণ 10%, 12,000 টাকা হচ্ছে এই বছরের বিনিয়োগের সুদ বাবদ আয় হবে। আর এই আয়টা আমরা এখনও পাই নাই। কীভাবে বুঝলাম পাই নাই? কারণ রেওয়া মিলে বিনিয়োগের সুদ নামে কোনো আইটেম দেওয়া নেই। যদি এই টাকাটা আমরা পেতাম, তার মানে আয় হিসেবে অবশ্যই হিসাবভুক্ত হতো। এখন আমাদের হিসাবভুক্ত করতে হবে, যদিও এটা হিসাবভুক্ত হয়নি। তো বিনিয়োগের সুদটা আমাদের জন্য আয়, তার মানে এটা অন্যান্য আয়ে বসবে বিনিয়োগের সুদ। টাকার পরিমাণটা হচ্ছে 12,000। বিনিয়োগের সুদ আয়, আর আয়ের বকেয়া সম্পদ, তার মানে চলতি সম্পদে লিখব আমরা প্রাপ্য বা বকেয়া বিনিয়োগের সুদ। আয়ের বকেয়াকে প্রাপ্য বললে ভালো। টাকার পরিমাণ 12,000। আমাদের সবগুলো কাজ শেষ। এখন আমরা যোগ বিয়োগ করে জাস্ট রেজাল্টটা বের করব। দেখো, প্রথমে কতে আমাদের মোট মুনাফা বা ক্ষতি বের করতে বলেছে, দেখি কি হয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট মুনাফা বা মোট ক্ষতি হবে। তো বিক্রয় হচ্ছে 3,25,000 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000। সো 1,73,000 টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা। এটা যদি ক্যালকুলেটরের মাইনাস চিহ্ন আসতো তাহলে ক্ষতি লিখতাম। আচ্ছা, মোট মুনাফা খতে আমাদের মোট মুনাফা কত টাকা ধরে অঙ্ক করতে বলেছে? 1,73,000 টাকা। তাহলে মোট মুনাফা বরাবর আমরা 1,73,000 টাকা লিখে দিলাম। এবার এখান থেকে পরিচালন ব্যয়গুলো আমরা যোগ করে আগে বের করি। 1,08,000 যোগ
18,800 যোগ 7,200 যোগ 10,000, তাহলে মোট পরিচালন ব্যয় হচ্ছে 1,44,000। এটা বাদ যাবে 1,73,000 থেকে 1,44,000 বাদ, কারণ মোট মুনাফা থেকে বাদ পরিচালন ব্যয় বলেছি, মাইনাস 1,44,000। তাহলে 29,000 হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। এবার অন্যান্য আয়গুলো আমরা যোগ করে পাঠাবো, তারপর অন্যান্য ব্যয়টা বাদ দিব। আগে অন্যান্য আয়গুলো যোগ করি। 8,000 যোগ 11,000 যোগ 12,000, তার মানে 31,000 হচ্ছে অন্যান্য আয়। 29,000-এর সাথে 31,000 যোগ হবে, যোগ তাহলে 29,000। 60,000 টাকা হচ্ছে এখানে, এই অঙ্কে কোনো অন্যান্য ব্যয় নেই, তাহলে নীল, তাহলে নিট মুনাফা হবে 60,000। এবার গ অপশনটা আমরা মিলিয়ে নেব। প্রথমে সম্পদের পাশটা যোগ করে দেখি। স্থায়ী সম্পদ একটা আইটেম, তাই আর যোগ করার কিছু নেই। বিনিয়োগের টাকাও থার্ড কলামে আছে। চলতি সম্পদগুলো একটু যোগ করে নেব। 58,000 যোগ 4,000 যোগ 12,000, তাহলে মোট চলতি সম্পদ হচ্ছে 74,000। এবার সবগুলো যোগ করব সম্পদের পাশে। 74,000 যোগ 1,20,000 যোগ 90,000, তিনোটা টাকা যোগ করলে হয় 2,84,000। তার মানে এটা হচ্ছে আমাদের মোট সম্পদ। আচ্ছা, চলতি দায়ের পরিমাণ কত যোগ করলে? 36,000 যোগ করলে হয় 76,000। আমাদের গ অপশনে মালিকানা সত্ত্ব নিট মুনাফা 60,000 টাকা ধরে অঙ্ক করতে বলেছে, তাই মূলধনের সাথে আমরা নিট মুনাফার পরিমাণ 60,000 টাকা এখানে যোগ করে দেব। এক 1,48,000-এর সাথে 60,000 যোগ করলে হয় 2,08,000। 2,08,000-এর সাথে 76,000 যোগ করলে 2,84,000, যা মোট সম্পদের সাথে মিলে গেল। আমাদের অঙ্ক সমাধানও শেষ হয়ে গেল। এখানে লিখব আমরা মোট দায় ও মালিকানা সত্ত্ব। তো আমরা 3টা রেজাল্ট পেয়ে গেলাম। এখানে আর্থিক অবস্থার যোগফল হচ্ছে 2,84,000, খ অপশনে নিট মুনাফার পরিমাণ 60,000 এবং ক অপশনে মোট মুনাফা 1,73,000। তো ভিউয়ার্স, আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবং প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করে ফেলবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আর বেশি বেশি শেয়ার করো বন্ধুদের সাথে। ধন্যবাদ সকলকে।